বহুদিন পর আবারও হাজির হলাম একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত এই ভিডিওটিতে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের ধারণার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ অংশগুলি আলোচনা করব। ভিডিওটিতে আলোচিত নোটসটি ভালো করে পড়ে গেলেই এই নোটসটি থেকে 100% প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। তাই আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-এ। নোটসটি আলোচনার পূর্বে এক নজরে দেখে নাও পাশ্চাত্য দর্শনের ধারণা এই অধ্যায় থেকে কত নম্বরের এমসিকিউ অ্যান্ড এসএকিউ প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে। প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের ধারণা। এই অধ্যায় থেকে মূলত 2টি এমসিকিউ এবং 2টি এসএকিউ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। চলো আমরা সরাসরি নোটসটির দিকে যাই। এই নোটসটি একটি ডিটেলস নোটস, কেবলমাত্র এখানে এমসিকিউ আলোচনা করা হচ্ছে তা নয়, এমসিকিউ এর সাথে সাথে পাশ্চাত্য দর্শনের ধারণা এই অধ্যায় থেকে যে যে প্রশ্ন যে যে অংশগুলি থেকে এসে থাকে সেই অংশগুলোই কিন্তু এই নোটসে তুলে ধরা হয়েছে। তাই সম্পূর্ণ নোটসটা দেখে গেলে কিন্তু 100-তে 100% পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের ধারণা থেকে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ফিলোসফি ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। এই ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দ ফিলস অ্যান্ড সোফিয়া, এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। এই দুটোকে একসাথে যদি আমি মার্জ করি তাহলে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় জ্ঞানের প্রতি অনুরাগ। সেটাই কিন্তু প্রথম পয়েন্টে আলোচনা করা হয়েছে। ফিলোসফি পড়ছি অথচ দর্শনের লক্ষ্য জানি না, এটা হতে পারে না। চলো এবার দেখে নাও দর্শনের লক্ষ্য কি। দর্শনের লক্ষ্য হলো সত্যকে জানা। বস্তুর বাহ্য রূপের আড়ালে যে বস্তুর প্রকৃত রূপ বা আসল রূপ, সেটিই জানা হলো দর্শনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। ফিলোসফি কিন্তু কতগুলি শাখায় বিভক্ত, অর্থাৎ ফিলোসফি যে সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে সেই সকল প্রশ্নের উপর ভিত্তি করে কতগুলো শাখায় বিভক্ত করা হয়েছে ফিলোসফিকে। এই শাখাগুলির মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য হলো জ্ঞানবিদ্যা, তারপরে এই বিশেষ উল্লেখের দাবি রাখে অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা, এরপরেই আছে নীতিবিদ্যা এবং তারপরে আছে সমাজ দর্শন, যাকে আমরা ইংরেজিতে বলি সোশিওলজি, এবং সর্বশেষ সেটা হলো তর্কবিদ্যা। এছাড়াও দর্শন অর্থাৎ ফিলোসফির আরো বিভিন্ন শাখা আছে, তবে এই শাখাগুলোই বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই শাখাগুলোই ক্লাস 11-এর সিলেবাসের অন্তর্ভুক্ত। তোমরা অবশ্যই যখন এই শাখাগুলো পড়ছো সেই শাখাগুলোর ইংরেজি টার্মসগুলো মাথায় রাখবে। যেমন জ্ঞানবিদ্যার ইংরেজি নাম হলো এপিস্টিমোলজি, অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার ইংরেজি নাম হলো মেটাফিজিক্স, নীতিবিদ্যার ইংরেজি নাম আবার এথিক্স, সমাজ দর্শন এর আবার ইংরেজি নাম সোশিওলজি বা সোশ্যাল ফিলোসফি, তর্কবিদ্যার ইংরেজি নাম হলো লজিক। চলো এবার এক এক করে আমরা প্রতিটা শাখার ডিটেলস দেখে নেওয়ার চেষ্টা করি। এই নোটসে যে পয়েন্টস গুলো তুলে ধরা হয়েছে সেই পয়েন্টস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে এক নজরে কিন্তু এই পয়েন্টস গুলো একবার রিভিশন দিয়ে যেও পরীক্ষার হলে, না হলে কিন্তু বিপদে পড়তে পারো। ফিলোসফির প্রথম শাখা হলো জ্ঞানবিদ্যা, এই জ্ঞানবিদ্যা থেকে আমরা শুরু করি আলোচনা। জ্ঞানবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ এপিস্টেমোলজি। জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ এপিস্টেমোলজি কথাটির উদ্ভব হয়েছে দুটি গ্রিক শব্দ এপিস্টেম এবং লোগস, যেখানে এপিস্টেম কথাটির অর্থ হলো জ্ঞান এবং লোগস কথাটির অর্থ হলো বিদ্যা। সুতরাং এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞান সম্বন্ধীয় বিদ্যা। এখানে প্রতিটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, একাধিকভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। যেমন জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, বা জ্ঞানবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কি, কিংবা এভাবে প্রশ্নটা করতে পারে জ্ঞানবিদ্যা কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত, বা এপিস্টেম শব্দের অর্থ কি এবং এপিস্টেম শব্দের অর্থ কি এবং লোগস শব্দের অর্থ কি। এভাবে জ্ঞানবিদ্যা থেকে একাধিক প্রশ্ন আসতে পারে।
চলো দেখে নাও এবারে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি কি। জ্ঞানবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা জ্ঞানের উপকরণ, সম্ভাবনা, শর্ত, সীমা, বৈধতা প্রভৃতি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে। আমি এই ভিডিওটা আলোচনা করার পূর্বেই তোমাদের বলেছিলাম যে ফিলোসফির যে শাখাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই শাখাগুলো কিন্তু বিশেষ বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে। যেমন জ্ঞানবিদ্যা অর্থাৎ এপিস্টেমোলজি জ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে। যেমন জ্ঞান কি সম্ভব, জ্ঞানের সীমাবদ্ধতা কতদূর, জ্ঞান আমরা কিভাবে লাভ করি, জ্ঞানের উৎস কি। এই একাধিক প্রশ্ন যেগুলো কেবলমাত্র জ্ঞান সম্পর্কিতই প্রশ্ন, এই জ্ঞান সম্পর্কিত প্রশ্ন কেবলমাত্র কিন্তু জ্ঞানবিদ্যায় আলোচনা করে। এখানে একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। 1690 খ্রিস্টাব্দে দার্শনিক জন লক তার সুবিখ্যাত গ্রন্থ অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, গ্রন্থটার নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার হলে অবশ্যই দেখে যাও, এমসিকিউ এবং এসএকিউ উভয়ের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থে জ্ঞানের সীমানা সম্পর্কে সুবিস্তারে আলোচনা করেছেন। জ্ঞানবিদ্যার পরে বিশেষ উল্লেখের দাবি রাখে অধিবিদ্যা। এই অধিবিদ্যারই অপর নাম হলো তত্ত্ববিদ্যা। এই অতিবিদ্যা বা তত্ত্ববিদ্যার ইংরাজি প্রতিশব্দ হলো মেটাফিজিক্স। মেটাফিজিক্স শব্দটি আবার দুটো শব্দ সমন্বয়ে গঠিত, মেটা অ্যান্ড ফিজিক্স। যেখানে মেটা কথাটির অর্থ হলো অতিক্রান্ত এবং ফিজিক্স কথাটির অর্থ হলো, তোমরা অলরেডি জানো, ফিজিক্স তোমরা পড়েছো, তো ফিজিক্স কথাটির অর্থ কিন্তু পরিদৃশ্যমান জগৎ, সহজ ভাষায় বলতে গেলে দৃশ্যমান জগৎ, অর্থাৎ যে জগৎকে আমরা দেখতে পারি। আর অতিক্রান্ত মানে তো তোমরা জানো। অতএব মেটাফিজিক্স কথাটির আক্ষরিক অর্থ হলো পরিদৃশ্যমান জগতের অতিক্রান্ত, অর্থাৎ দৃশ্যমান জগৎকে অতিক্রম করে দৃশ্যমান জগতের আড়ালে যে বস্তুর প্রকৃত সত্তা লুকিয়ে আছে সেই সত্তার জ্ঞানই দেয় অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা। দেখো এখানে আমি একটু ছোট্ট অংশ তুলে ধরেছি অধিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে। অধিবিদ্যা হলো দর্শনের সেই শাখা যা পরিদৃশ্যমান জগতের আড়ালে অবস্থিত আসল জগৎকে নিয়ে আলোচনা করে। অধিবিদ্যা অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্টস এটা, একাধিকবার পরীক্ষায় আসে প্রশ্নটা এইভাবে যে অতীন্দ্রিয় বিষয় বা বস্তুর প্রকৃত সত্তা নিয়ে কোন শাখা আলোচনা করে দর্শনে, সেটা হবে অধিবিদ্যা। তোমরা জানো একটি বস্তুর দুটো রূপ, বাহ্য রূপ এবং আভ্যন্তরীণ রূপ। বস্তুর বাহ্য রূপকে আমরা প্রত্যক্ষ করতে পারলেও বস্তুর আভ্যন্তরীণ রূপ, সেই রূপকে কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি না। দর্শনের একটি শাখা অর্থাৎ ফিলোসফির একটি শাখা অধিবিদ্যা, যাকে আমরা ইংরেজিতে মেটাফিজিক্স বলি, এই শাখা কিন্তু বাহ্য বস্তুর আড়ালে লুকিয়ে থাকা তার যে প্রকৃত রূপ সেই রূপ নিয়ে আলোচনা করে। এরপরে দর্শনের আরো একটি গুরুত্বপূর্ণ শাখা হলো নীতিবিদ্যা, যাকে আমরা ইংরেজিতে বলি এথিক্স। নীতিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ হলো এথিক্স। এই এথিক্স কথাটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ এথস থেকে, যার অর্থ হলো আচরণ, ব্যবহার, রীতিনীতি বা অভ্যাস বা চরিত্র ইত্যাদি। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি কি একটু দেখে নাও। নীতিবিজ্ঞান হলো মানুষের অভ্যাস, রীতিনীতি সম্বন্ধিত বিজ্ঞান, অর্থাৎ এক কথায় বলা চলে সমাজে বসবাসকারী মানুষের আচরণের এবং চারিত্রিক গুণাবলীর মূল্যায়ন, অর্থাৎ ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ বিচার করে যে শাস্ত্র, তাকে নীতিবিদ্যা বলে। প্রতিটা শাখার আলোচনার মূল বিষয়টা তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন আমরা দেখলাম জ্ঞানবিদ্যা আলোচনা করে জ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, অধিবিদ্যা আলোচনা করে বস্তুর বাহ্য রূপের আড়ালে লুকিয়ে থাকা বস্তুর অভ্যন্তরীণ রূপ, আর নীতিবিদ্যা আবার আলোচনা করে মানুষের ন্যায় অন্যায়, উচিত অনুচিত এবং ভালো মন্দ, অর্থাৎ মানুষের চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করে। এরপরে দর্শনের আরো একটি গুরুত্বপূর্ণ শাখা হলো তর্কবিদ্যা। তর্কবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ হলো লজিক। ইংরেজি লজিক শব্দটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ, খুব ইম্পর্টেন্ট এই দুটো অংশ মাথায় রাখো, লোগস থেকে। লোগস শব্দটির দুটি অর্থ, চিন্তা বা ভাষা। লোগস শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়, চিন্তা এবং ভাষা, এই উভয় অর্থেই কিন্তু লোগস কথাটি ব্যবহৃত হয়। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থ দিক থেকে তর্কবিদ্যা হলো ভাষায় ব্যক্ত চিন্তা সম্বন্ধিত বিজ্ঞান। অবশ্যই ইম্পর্টেন্ট একটা লাইন, তর্কবিদ্যা কি? তর্কবিদ্যা হলো ভাষায় ব্যক্ত চিন্তা সম্বন্ধিত বিজ্ঞান। তর্কবিদ্যার প্রধান কাজ হলো চিন্তার পদ্ধতিকে নির্ভুল করে তোলা, অর্থাৎ কিভাবে চিন্তা করা উচিত এবং কোন পদ্ধতি অনুসারে চিন্তা করলে আমাদের চিন্তার যথার্থ ও নির্ভুল হতে পারে তা নির্ণয় করা যায়। তর্কবিদ্যা এই অংশটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তর্কবিদ্যার পরে আসে সমাজ দর্শন বা সোশ্যাল ফিলোসফি। সমাজ দর্শন কি? সমাজ দর্শন হলো দর্শনের এক নবীন শাখা, এটা একটা দর্শনের নবীন শাখা অর্থাৎ নতুন শাখা, যে শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে।
তাকে সমাজ দর্শন বলে। সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলো দেখো, পয়েন্টস আকারে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সামাজিক বিবর্তন ধারার স্বরূপ নির্ণয় সমাজ দর্শনের মুখ্য আলোচ্য বিষয়। সমাজ দর্শনের মুখ্য আলোচ্য বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, সামাজিক বিবর্তনের ধারার স্বরূপ। সামাজিক গোষ্ঠী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান এবং সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব, প্রকৃতি বিষয়, সরি এটা এখানে প্রবৃত্তি হবে, প্রবৃত্তি বিষয় নিয়ে সমাজ দর্শন আলোচনা করে। সমাজে ব্যক্তির ভূমিকা, ব্যক্তি ও সমাজের সম্পর্ক প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। এই বিষয়গুলি মূলত সমাজ দর্শনের আলোচ্য বিষয়। এই অধ্যায় থেকে তোমরা যদি এখনো পর্যন্ত নোটসটা যেটুকুনি আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেটি ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু নিচে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলোর আনসার ইজিলি পেয়ে যাবে। প্রশ্নগুলি দেখার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই দ্য ওয়ে, যারা এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর দর্শনের বড় প্রশ্নের সাজেশন দেখোনি তাদের অনুরোধ রইল, এই ভিডিওর ডেসক্রিপশনে মূলত আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে তোমরা ক্লিক করে 2024-এ দর্শন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমষ্টি তোমরা ওখান থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে। প্রথম প্রশ্নই দেখো, যেটা একদম সবার প্রথমে আমরা আলোচনা করেছিলাম, ফিলসফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে? ফিলস অ্যান্ড সোফিয়া। ফিলস শব্দটির অর্থ কি? অনুরাগ। সোফিয়া শব্দটির অর্থ কি? জ্ঞান। দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ ফিলসফি। ফিলস ও সোফিয়া শব্দ দুটি কোন শব্দ? গ্রিক শব্দ, তোমরা এটা জেনে গেছো অলরেডি আগে থেকে। এরপরে না বিশেষ কিছু কিছু দার্শনিকের মন্তব্য তোমাদের মাথায় রাখতে হবে এবং তারা দর্শন সম্পর্কে কি বলেছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি এখানে তুলে ধরেছি। যেমন বিস্ময় দর্শনের জনক কে বলেছে? এটা দার্শনিক প্লেটো। দার্শনিক প্লেটোর বক্তব্য বিস্ময় দর্শনের জনক। সংশয় থেকে দর্শনের উৎপত্তি, এই উক্তিটি হলো রেনে দেকার্তের। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, খুব 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 ইম্পর্টেন্ট, ফরাসি দার্শনিক রেনে দেকার্ত, যিনি বলেছিলেন সংশয় থেকেই দর্শনের উৎপত্তি, তিনিই কিন্তু আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। যদি পাশ্চাত্য দর্শনের জনক এই প্রশ্নটা এভাবেও দেয় তাহলেও কিন্তু আনসার দাঁড়াবে রেনে দেকার্ত। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এই কথা বলেছে কান্ট। আমি পাশে উল্লেখ করেছি যে এটা ক্লাস 11-এর কোন ইয়ারের প্রশ্ন, যদিও তোমরা জানো যে ক্লাস 11-এর পরীক্ষার প্রশ্ন কিন্তু এখন স্কুলই করে, বোর্ড থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে না, তাও আমি এখানে উল্লেখ করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি হলো এয়ার, এই যে এয়ারের উক্তি এটা। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো পরম তত্ত্ব। অধিবিদ্যা তোমরা একটু আগে দেখলে, অধিবিদ্যা হলো এমন একটা বিদ্যা যা বস্তুর বাহ্য রূপের আড়ালে লুকিয়ে থাকা বস্তুর প্রকৃত রূপ নিয়ে আলোচনা করে। অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন অ্যারিস্টটল। মানুষের আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কিত বিজ্ঞান হলো নীতিবিজ্ঞান। চিন্তা সম্বন্ধিত বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো তর্কবিদ্যা। ফিলোসফি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস। হ্যাঁ, পিথাগোরাস, অবশ্যই তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো, পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসই কিন্তু ফিলোসফি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন। কাদের মতে অধিবিদ্যা অর্থহীন? যৌক্তিক দৃষ্টিবাদীদের মতে অধিবিদ্যা অর্থহীন। আমি চিন্তা করি অতএব আমি আছি, এই উক্তিটি হলো কোন দার্শনিকের? রেনে দেকার্ত। আমরা দেখলাম এই রেনে দেকার্তই কিন্তু পাশ্চাত্য দর্শনের জনক, অর্থাৎ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। দর্শনের জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? দর্শন সমগ্র জগৎ নিয়ে আলোচনা করে, অপরদিকে বিজ্ঞান ইন্দ্রিয়গ্রাহ্য জগতের একটি বিশেষ বিভাগ নিয়ে আলোচনা করে। দর্শন পরিদৃশ্যমান জগৎ ও ইন্দ্রিয়াতীত জগৎ উভয় নিয়ে আলোচনা করে। বিজ্ঞান কেবলমাত্র দৃশ্যমান জগৎ বা যেটাকে আমরা অবভাস বলি সেটি নিয়ে আলোচনা করে। দর্শনে জ্ঞাত বিষয়কে কেবল ব্যাখ্যা করা হয় না, তার মূল্যায়ন করা হয়। বিজ্ঞানে জ্ঞাত বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয় কিন্তু মূল্যায়ন করা হয় না। এপিস্টিমোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, এই প্রশ্নগুলির উত্তর আমি এখন এক্সপ্লেন করছি না কারণ এগুলো তোমরা আগেই দেখেছো, জাস্ট তোমরা প্রশ্নগুলো দেখে নাও। মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বাই দ্য ওয়ে, ভিডিওতে আলোচিত এই পিডিএফ নোটসটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অধিবিদ্যার কয়েকটি আলোচনার বিষয় উল্লেখ করো। একটি কাজের ভালো বা মন্দ দর্শনের কোন শাখা বিচার করে? তোমরা জানো এটা নীতিবিদ্যা আলোচনা করে। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কি, বা সমাজ দর্শন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? রাষ্ট্র দর্শন সম্পর্কিত আলোচনার আধুনিক প্রবক্তা হলো ম্যাকিয়াভেলি। কয়েকজন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকের নাম বলো। এ.জে.এয়ার, কার্নাপ প্রমুখ। মানুষের তিনটি পরম আদর্শ তোমরা জানো, সত্যম, শিবম, সুন্দরম।
এটার ইংরাজিটা জেনে রাখো। অ্যান্ড সবার শেষ প্রশ্ন, অধিবিদ্যা অর্থহীন কে বলেছে? হিউম। এখনো পর্যন্ত যারা ভিডিওটির সাথে যুক্ত আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এতটাই। পরবর্তীকালে এই ধরনের আরো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো এবং সকলে ভালো থেকো।